আমি অনেক অনুসন্ধান করে দেখেছি এর কোনো প্রমাণ নেই। এই কথাটা ব্রিটিশ আমলে বলা হয়নি, পাকিস্তান আমলেও কি বলা হয়েছে, বাংলাদেশ হওয়ার পরে পরে আরম্ভ হয়েছে। তো এই কথাটা যারা বলেছেন তারা অনেকটা হিন্দু মুসলিম বিরোধীর মধ্যে মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলেছেন, এটা আমার ধারণা। আমি অনেক অনুসন্ধান করেও এরকম কোনো প্রমাণ পাইনি। আর রবীন্দ্রনাথ তো ছোট মনের মানুষ ছিলেন না, যতটা বড় মনের সম্ভব ততটাই ছিলেন। রবীন্দ্রনাথেরও ত্রুটি বিচ্যুতি ছিল মানুষ হিসেবে, কিন্তু এই ব্যাপারে রবীন্দ্রনাথ মুসলিম কমিউনিটির বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবেন এটা আমার অনুমানও হয় না। আর তথ্য বিবরণ খোঁজ করে আমি সেরকম কিছু পাইনি। এই কথাটা যারা বলেছেন বাংলাদেশ হওয়ার পরেই বলেছেন, তার আগে বলেননি, এবং তারা এটা তাদের মনের ইচ্ছা অনুযায়ী বলছেন। এই কথাটা আমরা বলি না এবং এটা ঠিকও স্বীকার করি না। 1905 সনে বঙ্গভঙ্গ হয়েছিল, বাংলা প্রদেশকে দুই ভাগে বিভক্ত করছে, পূর্ব বাংলা আসাম। এই প্রদেশের রাজধানী করেছিল ঢাকা। তো ওই আসাম পূর্ব বাংলা প্রদেশের যে রাজধানী ঢাকা, তখন ঢাকায় অনেক কিছু করা হয়েছিল। এখানে যে বড় বড় গাছ, রেইন ট্রি, এগুলো ওই সময়ের লাগানো। আরও এই যে ফুটপাথ দিয়ে বড় রাস্তা, এর কোনোটা ওই সময়ে করা হয়েছে। তো তখন তো এই দেশের মানুষ খুব আশান্বিত যে এখানে রাজধানী হয়েছে, আমাদের নতুন প্রদেশ হয়েছে, এটা অত্যন্ত বড় এবং গৌরবের ব্যাপার। কিন্তু পরে যখন এখানে তীব্র আন্দোলন হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী, মুসলমানরাও ছিলেন কেউ কেউ এর সঙ্গে, কিন্তু মূলত হিন্দু মানে কমিউনিটি, তাদের নেতারা আন্দোলন পরিচালনা করেছেন, কংগ্রেস ইত্যাদি দল ছিল। তো ওর ফলে ব্রিটিশ সরকার 1911 সনে বঙ্গভঙ্গ রদ করে, অর্থাৎ বাংলা প্রদেশ আগেদের মতোই থাকবে, বিহার উড়িষ্যাটা আলাদা করে দেয়। বাংলা বিহার উড়িষ্যা ছিল, বিহার উড়িষ্যাটা আলাদা করে দিয়ে বাংলা পশ্চিম বাংলা মিলিয়ে বাংলা প্রদেশ করে, আসাম আলাদা করে ফেলছে। তো এতে মুসলমানরা ক্ষুব্ধ হয়েছে। আগের যে বাংলা করেছিল বিভক্ত, সেটা মুসলমানদের জন্য ভালো ছিল, আমরা মুসলিম মেজরিটি এলাকা ছিলাম। এখন হিন্দুদের সঙ্গে পড়ে আমরা মাইনরিটি হয়ে গেছি, মাইনরিটি সংখ্যা লঘু। তো এই যে অসন্তোষ, এটা দূর করার সরকার চেষ্টা করছে, ব্রিটিশ সরকার, এবং একটা পর্যায়ে বলছে যে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় করা হবে যাতে মুসলিম পপুলেশন, মুসলমান জনসাধারণ উচ্চশিক্ষা লাভ করার সুযোগ পায়, চাকরি বাকরি সর্বক্ষেত্রে উন্নতি করতে পারে। তো এই ঘোষণা দিয়ে পরিস্থিতি শান্ত করেছে। তখনই আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল। তার ফলে বিশ্বযুদ্ধকালে সরকার এই ব্যাপারে আর ব্রিটিশ সরকার আর এগোয়নি। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে অল্প দিনের মধ্যেই তো গত 21 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো। বিশ্ববিদ্যালয় যুদ্ধ শেষ হওয়ার 3-4 বছর পরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় তো এই অঞ্চলে মানুষের মধ্যে বিরাট আশা, একটা বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠান এই অঞ্চলে হচ্ছে এবং এইখানে আমরা লেখাপড়া শিখে আমাদের ছেলেমেয়েরা অনেক উন্নতি করবে, এবং এই বিশ্ববিদ্যালয়ে পূর্ব বাংলার জন্য সবচেয়ে গৌরবের বিষয়, এইভাবে বিশ্ববিদ্যালয়কে অনুভব করেছে। আর গরিব মানুষের কথা, সাধারণ মানুষের কথা, বিপুল অধিকাংশ মানুষের কথা যতই আমরা বলি না কেন, এটা সবসময়ই সুযোগ সুবিধা তাদেরকে কম দিয়েছে, কিন্তু একেবারে কোনো সুযোগ সুবিধাই দেয়নি তা না। যতটা দিয়ে তাদেরকে মোটামুটি শান্ত রাখা যাবে, তারা আন্দোলন করবে না, এইটুকু সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দিয়েছে। কিন্তু সব মানুষকে সমান সুযোগ সুবিধা দেওয়া, সাধারণ মানুষের উত্থানের অবস্থা তৈরি করা, এই চিন্তাই তখন ছিল না, সাধারণ মানুষের মধ্যে সেরকম জাগরণ ছিল না। তো এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় পূর্ব বাংলার শিক্ষিত লোকেরা একদম গ্রামাঞ্চল পর্যন্ত স্কুল কলেজের শিক্ষকেরা অত্যন্ত আনন্দিত হয়েছে যে ঢাকায় বিশ্ববিদ্যালয় মানে আমাদের জন্য এক অসাধারণ মানে উন্নতির এবং গৌরবের বিষয়। এইভাবে ভাষা বিদ্যালয়কে এই অঞ্চলের লোকেরা নেয়। তো বিশ্ববিদ্যালয় হওয়ার পরে বিশ্ববিদ্যালয়কে নিয়ে তো এই অঞ্চলের মানুষ খুব সন্তুষ্টই ছিল, কোনো অভিযোগ অথবা ইত্যাদি ওঠেনি। এইভাবে যেতে যেতে পরে যখন বড় রকমের রাজনৈতিক আন্দোলন আসলো, স্বাধীনতার জন্য কিছুটা আন্দোলন হয়েছে, ইংরেজ শাসনের অবসান, মূলত আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা হয়নি, ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে। প্রতি মাসে জিন্না সাহেবের সঙ্গে একবার লর্ড মাউন্টব্যাটেন, তার আগে ছিলেন লর্ড ওয়াভেল অর্থাৎ ব্রিটিশ প্রাইম মিনিস্টার, আলোচনা করছেন। জিন্নার সাথে আলোচনা করার 1 সপ্তাহ পরেই আলোচনা করছেন নেহেরুর সঙ্গে।
কখনো কখনো মহাত্মা গান্ধীর সঙ্গেও ব্রিটিশ সরকার আলোচনা করছেন, প্রতিবার রেগুলার না, বেশি গুরুত্বপূর্ণ এইভাবে। তো এই আলোচনার মধ্য দিয়েই তো ইংরেজরা ক্ষমতা হস্তান্তর করেছে, হ্যান্ডিং ওভার পাওয়ার, এই শব্দটাই লেখা আছে। আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি, এই কথাটা বলেন না যারা জানেন, কেউ কেউ বলেন, যারা বলেন তারা ভুল বলেন। আলোচনা করে তাদের থেকে আমরা স্বাধীনতা নিয়েছি। আমাদের নেতা ছিলেন তখন মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহরু, আর এদের পেছনে ছিলেন মহাত্মা গান্ধী, তিনি আরও বড় নেতা। মহাত্মা গান্ধীর সঙ্গে সবসময় এরা সরাসরি কথা বলতো না, দরকার মনে করে গান্ধীকেও তারা শান্ত রাখতে চাইতেন, যাতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তেমন কিছু না বলেন। কিন্তু এরা তো কেউই ব্রিটিশ সরকারের পক্ষে ছিলেন না, স্বাধীনতা চেয়েছেন, কিন্তু স্বাধীনতার জন্য তারা সংঘাত সংঘর্ষ, রক্তাক্ত আন্দোলন এইটা চাননি। ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা প্রথমে ছিল না, কিন্তু শেষে যখন বঙ্গভঙ্গ মানে বাতিল করে বাংলাকে আবার ঐক্যবদ্ধ করেছে, তখন এই দেশের পপুলেশনের মধ্যে, জনসাধারণের মধ্যে ধারণা হয়েছে যে আমরা তো আবার হিন্দুদের কর্তৃত্বের মধ্যে পড়ে গেছি, হিন্দু মেজরিটি, আমরা মাইনরিটি। সেই অবস্থায় ব্রিটিশ সরকার মুসলমানদেরকে সন্তুষ্ট করার জন্য বলছে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব, যাতে পূর্ব বাংলা অঞ্চলের লোকেরা শিক্ষা লাভ করে এবং উচ্চশিক্ষা লাভ করে চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে দেশে বিদেশে উন্নতি করতে পারে। তো এই কথা ব্রিটিশ সরকার যেভাবে বলেছে, তাতে এখানকার যারা মুসলিম লিডার ছিলেন তারা শান্ত থেকেছেন এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা বেশি কী করে পাওয়া যায় আলাপ আলোচনার মাধ্যমে তাই চেষ্টা করেছেন। এইভাবেই তখন ব্রিটিশ সরকার মুসলমানদের উন্নতির জন্য পূর্ব বাংলায় একটা বিশ্ববিদ্যালয় করবেন এই প্রতিশ্রুতি দেন। এরপরেই লেগে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে বলতে গেলে কোনো আলোচনা হয়নি। যুদ্ধ থেকে আত্মরক্ষা করা এটাই তখন বড় ছিল। যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রিটিশ সরকার উদ্যোগী হয়েছে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য, মুসলিম নেতাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং 1921 সনে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। তো এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে পূর্ব বাংলার লোকেরা, তখন তো উচ্চশিক্ষিত লোক কম ছিলেন, প্রধানত স্কুল কলেজের সংখ্যাও কম ছিল, যারা শিক্ষক ছিলেন তারাই সবচেয়ে শিক্ষিত লোক। তাছাড়া সরকারি কর্মচারী এইটা ওইটা ছিলেন, কিছু সাংবাদিক ছিলেন। তারা ব্রিটিশ সরকার যেভাবে কাজ করছে তারা কোনো বিরোধিতা করেনি, বরং খুশিই হয়েছে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়া। এইভাবে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আনুষ্ঠানিকভাবে 1921 সালের 1 জুলাই ক্লাস আরম্ভ হয়। আর এর প্রস্তুতিতে আরও মানে বছরখানেক আগে থেকে চলছিল, এখানে কিছু বিল্ডিং তৈরি করা ইত্যাদি। প্রথম দিকে তো এত বিল্ডিং ছিল না, হাই স্কুল ছিল, কোনো কোনো স্কুলের মানে জায়গায় বিশ্ববিদ্যালয়ের কাজ আরম্ভ করেছে। ছাত্র সংখ্যাও কম ছিল, বোধহয় 700-800 ছাত্র প্রথম পর্যায়ে ছিল, শিক্ষকের সংখ্যাও কম ছিল। পরবর্তীকালে এই কালে বিশেষ করে মার্ক্সবাদের যখন প্রচার হয়েছে তখন যেভাবে দেখা হচ্ছে যে শ্রমিক, কৃষক, নিম্ন মধ্যবিত্ত এই মানুষদের উন্নতির জন্য কাজ করতে হবে, আর কেবল উচ্চশ্রেণীর ধনিক বণিকদের কল্যাণে কাজ করলে এই রাষ্ট্র ব্যবস্থা অত্যন্ত খারাপ। এই চিন্তাটা চেতনাটা বিশ্ববিদ্যালয় যে পর্যায়ে প্রতিষ্ঠিত হয় ঠিক তখনই ছিল না, তার কিছু পর থেকে এখানে ব্যাপ্ত হয়েছে। এবং তখন বিশ্ববিদ্যালয় সম্পর্কে অভিযোগ করা হয়েছে যে এইটা তো কেবল ধনিক বণিকদের স্বার্থে। কিন্তু প্রথম পর্যায়ে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে মোটামুটি যারা শিক্ষিত লোক, আমি বললাম একটু আগে যে তখনকার স্কুলের শিক্ষক, হাই স্কুল, কলেজ, প্রাইমারি স্কুলের শিক্ষক, তারাই শিক্ষিত লোক। তার বাইরে সরকারি চাকরি করেন, সাংবাদিকতা করেন, ওকালতি করেন, এরকম অল্প সংখ্যক লোক ছিলেন। তারা খুব খুশি হয়েছেন যে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মানেই হলো আমাদের উন্নতি, আমাদের ছেলে মেয়েদের উন্নতি, এই অঞ্চলের উন্নতির একটা বড় মানে অবস্থা তৈরি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দ্বারা। এইভাবেই নিয়েছে। সময়ের মানে পার হয়ে যাওয়ার পরে, মার্ক্সবাদ ব্যাপ্ত হওয়ার পরে শিক্ষিত লোকদের, যারা রাজনীতি করেন, তাদের একটা বড় অংশে মত পরিবর্তন হয়েছে। মার্ক্সবাদের প্রভাবে অন্যভাবে দেখেছেন যে শ্রমিক, কৃষক, নিম্ন মধ্যবিত্ত তাদের কল্যাণে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয় তো শুধু ধনিক বণিকদের বিশ্ববিদ্যালয় হয়ে আছে, এটাকে জনগণের বিশ্ববিদ্যালয় করতে হবে। তবে এই আন্দোলন খুব উগ্র ছিল না, কিন্তু ভেতরে জনমত হিসেবে ছিল, এটা চাপ সৃষ্টি হয়েছে।